হাদিয়ার নামে চাঁদাবাজি করে জামাত, মন্তব্য রিজভীর। সরকারের বিরুদ্ধে কুৎসা বন্ধের আহ্বান। আইন শৃঙ্খলার অবনতিতে বিএনপির লোকেরাই জড়িত, অভিযোগ ডাক্তার তাহেরের। শিশুর আমিসা ধর্ষণ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি কাল। আসামের সর্বোচ্চ শাস্তির আবেদন করবে রাষ্ট্রপক্ষ, জানালেন আইনমন্ত্রী। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী আস্তানা নির্মূলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। স্থানীয় অধিবাসীদের পুনর্বাসনের পরিকল্পনা করছে সরকার। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। ঈদের টানা ছুটি শেষে দিনে ঢাকামুখী মানুষ, ট্রেন, বাস, লঞ্চে ভিড়। ফিরতি পথে উত্তরবঙ্গের যাত্রীদের দুর্ভোগ। কাল খুলছে অফিস আদালত, চিরচেনা কোলাহল ফেরার অপেক্ষা। এবং সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে সরাসরি চলবে ফ্লাইট। কমবে যাতায়াতের সময়, ভোগান্তি বাড়বে। পর্যটন খাতে বিনিয়োগ স্বাগত জানালো এলাকাবাসী। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। জামাত হাদিয়ার নামে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাসের আয়োজিত আলোচনা সভায় তিনি এমন অভিযোগ করেন। রিজভী বলেন, ফেনীতে চাঁদাবাজির অভিযোগে জামাত নেতা বহিষ্কার হওয়ার ঘটনা এটাই প্রমাণ করে যে জামাতের মধ্যেই চাঁদাবাজ আছে। তারা যেভাবে ছাত্রলীগের মধ্যে গুপ্ত হয়ে থেকেছে, ঠিক তেমনি জামাতের মধ্যেও গুপ্ত হয়ে চাঁদাবাজরা আছে বলে অভিযোগ করেছেন তিনি। এদেশের মানুষ ধর্মভীরু, তবে জামাতকে পছন্দ করে না বলেও মন্তব্য রিজভীর। ধর্মের নামে রাজনীতি করেন, সব নাকি পবিত্র মানুষ। এখানে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আপনারা একটা আরবি শব্দ ব্যবহার করেন, চাঁদাবাজের অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সরকারি দলের লোকেরাই জড়িত, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জামাত নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে কুমিল্লা ১৪গ্রাম উপজেলা জামাতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্ভাগ্যজনকভাবে দিন দিন অবনতি ঘটছে। বেশ কিছু শিশু মৃত্যু ও ধর্ষণের ঘটনা ঘটছে। এসব কিছুই অপ্রত্যাশিত। সরকারি দলের লোকেরাই এসবের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন ডাক্তার তাহের। বিএনপি ও সরকার প্রধানকে দ্রুত সময়ের মধ্যে সব সমস্যা চিহ্নিত করে সমাধান করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের এই নায়েবে আমির। আইন শৃঙ্খলা পরিস্থিতি আনফর্চুনেট গ্রাজুয়ালি আরো অবনতি করছে। আপনারা দেখেছেন বেশ কিছু শিশু মারা গেছে, র্যাপ কেস হচ্ছে, মামলা হচ্ছে। এটা একেবারেই অপ্রত্যাশিত। এর প্রধান কারণ হচ্ছে সরকারি দলের লোকেরাই এগুলোর সাথে জড়িত। যেহেতু সরকারি দলের লোকেরা জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় তাদের সাথে যে কঠোর আচরণ করা দরকার, সেই আচরণটা তারা করতে পারছে। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়তে চায় এনসিপি। এবারই কাঙ্ক্ষিত ফলাফলের পরিবর্তে নির্বাচনকে কাজে লাগিয়ে সংগঠন বিস্তৃত করতে চায় দলটি। একক নির্বাচন করলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামায়াতের সঙ্গে থাকার পক্ষে দলটির নেতারা। হাসান ওয়ালি রিপোর্ট। নানা নাটকীয়তা শেষে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনে ৬ জন প্রার্থী বিজয়ী হয় দলটির। নির্বাচন পরবর্তী রাজনীতিতেও সংসদ এবং রাজপথে জামায়াতের সঙ্গে যুথবদ্ধ তরুণদের দল এনসিপি। তবে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মুখোমুখি দুই দল, বিশেষত সামাজিক মাধ্যমে একে অপরকে বিদ্ধ করছেন সমালোচনায়। ঢাকা দক্ষিণ সিটিতে আসিফ মাহমুদ বনাম সাদিক কায়েম জোরদার করেছে মুখোমুখি অবস্থানকে। এরই মধ্যে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। অন্যদিকে মাঠে নেমেছে জামায়াত প্রার্থীরাও।
স্থানীয় সরকার নির্বাচনকে দীর্ঘমেয়াদী রাজনীতির অংশ হিসেবে দেখছে এনসিপি। এবারই কাঙ্ক্ষিত ফলাফলের পরিবর্তে একক নির্বাচনের মাধ্যমে মাঠ পর্যায়ে শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্য দলটির। তবে একক নির্বাচন করতে চাইলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামায়াতের সঙ্গে থাকতে চায় এনসিপি। আমরা এখন পর্যন্ত নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমরা আশা করছি বাংলাদেশের স্বার্থে একটা শক্তিশালী বিরোধী দলীয় জোট প্রয়োজন। সেই জায়গায় আমরা ওই বিরোধী দলীয় জোটের জায়গায় সংসদে একসাথে যে ফাংশন করার বিষয়টি, সেটার আমাদের চেষ্টাটা থাকবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলছেন, জোটবদ্ধ হলেও নির্বাচন করতে কারো মুখাপেক্ষী নয় এনসিপি। তবে বিএনপির বিরুদ্ধে ভালো ফলাফল করতে জোট নেতাদের সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন তিনি। কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে যেহেতু বিএনপি সরকার ক্ষমতায়, প্রশাসনিকভাবে এবং সার্বিকভাবে আরও বেশি শক্তিশালী রূপে নির্বাচনটা করতে যাচ্ছে, সেক্ষেত্রে এটা আমাদের জোটের বা সবার আসলে বিবেচনায় নিতে হবে যে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কিভাবে করলে একটা বেস্ট রেজাল্ট আসতে পারে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সারা দেশে কমিটি বিস্তৃত করতে ছুটছেন এনসিপি নেতারা। অনেক জায়গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখিও দেখা গেছে দলটি নেতাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি হবে কাল। এই মামলায় রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এরই মধ্যে আদালতে অভিযোগপত্র জমাও দিয়েছে পুলিশ। গত 19 মে রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। বিভিন্ন জেলায় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে পালন করা হয় নানা কর্মসূচি। ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। পরে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে। আসামি সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেয়। এরই মধ্যে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা এবং স্বপ্নার বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়। 24 মে অভিযোগপত্র আমলে নিয়ে 1 জুন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন আদালত। রোববার ঝিনাইদহে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন করবে রাষ্ট্রপক্ষ। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্রে 15 জনকে সাক্ষী করা হয়েছে। আহসানুল করিম, সময় সংবাদ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর আর সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এলাকাটি পরিদর্শনে গিয়ে সেখানকার বাসিন্দাদের পুনর্বাসনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। পাহাড় ঘেরা দুর্গম এলাকা চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিচিত হয়ে ওঠে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে। 19 জানুয়ারি র্যাবের একটি দল অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে। নিহত হন র্যাবের এক সদস্য। পরে এলাকাটির নিয়ন্ত্রণ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর 3000 সদস্য নিয়ে অভিযান চালানো হয়। বসানো হয় অস্থায়ী ক্যাম্প। এর মধ্যে 24 মে রাতে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। পরে জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা দেয় সরকার। রোববার সকালে জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলীনগর উচ্চ বিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী সহ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই 4টাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ করা হবে না আর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মন্ত্রী। স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে, অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব।
তাদের কাউকেই এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। জঙ্গল সলিমপুরে কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর পরিদর্শন উপলক্ষে এলাকাটিতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদ যাত্রার ভিড়ে হামের সংক্রমণ বাড়ার আশঙ্কার মধ্যে বাড়ছে রোগী। চাপ বেশি থাকায় মহাখালীর ডিএনসিসি হাসপাতাল নতুন রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ করেছেন স্বজনরা। পরামর্শ দেওয়া হচ্ছে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়ার। এদিকে চাপ বেশি থাকায় গুরুতর রোগীদের অগ্রাধিকার দেওয়ার দাবি করেছেন চিকিৎসকরা। নোয়াখালীর হাতিয়া থেকে হামের চিকিৎসা নিতে রাজধানীতে এসেছেন বাবু নামের এই যুবক, কিন্তু মহাখালীর ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হতে পারেননি। সাধারণ চিকিৎসা দিয়েই তাকে বাড়ি যেতে বলা হয়েছে বলে দাবি স্বজনের। ওষুধ লিখে দিছে, যদি আসর আজান পর্যন্ত থাকেন তাহলে আমরা আশা করি সিট দিতে পারবো, তাও গ্যারান্টি নেই। বেশি অসুস্থ, তারে নিয়ে টোটাল হাঁটতে পারতেছি না বিদে কোন দিকে যাবো এখন একটা পেরেশানা আছে। একই অভিযোগ করেন আরও কয়েকজন। পাশাপাশি ঈদের ছুটি থাকায় পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না বলেও অভিযোগ কয়েকজনের। আমরা আসছি ভর্তির জন্য, কিন্তু ওনারা ভর্তি করতেছে না। বাট ওনার জ্বর 10 দিন ধরে জ্বর, যাবত ওষুধ খাওয়াইতেছেন, কিন্তু জ্বর কমতেছে না। 7টার মধ্যে টেস্ট দিচ্ছে, আমি 3টা করাইছি, সকালবেলা এক্সরে করাইছি, তো এইখানে 2টা টেস্ট হয় না। সকালবেলা সংগ্রামন হাসপাতালে গেছি, বলছে ঈদের ছুটিতে আছে, এরা এখন পর্যন্ত আসে নাই। তবে হাসপাতালের চিকিৎসক জানান এখনও পর্যাপ্ত শয্যা আছে হাসপাতালে। রোগীর চাপ বেশি থাকায় গুরুতর অবস্থা বিবেচনা করেই ভর্তি নিচ্ছেন তারা। কোনো রোগীকে আমরা বলি নাই আমাদের সিট খালি নাই। হ্যাঁ, আমরা ওই সমস্ত রোগীদেরকে রেফার করার কথা বলেছি যে সমস্ত রোগীদেরকে ভেন্টিলেশন লাগতো। আমাদের এখানে আপনি জানেন যে ভেন্টিলেশন পর্যাপ্ত ছিল না। হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাড়িতেই চিকিৎসার পরামর্শ চিকিৎসকের। তবে জ্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে দেখাতে হবে ডাক্তার। হাম যদি হয়ে যায় তাহলে তার পুষ্টির দিকটা খুব বেশি খেয়াল করা উচিত। যদি হামের লক্ষণ দেখেন অবশ্যই বাচ্চাকে বেশি বেশি করে ফ্লুইড খাওয়াবেন। আর র্যাশ যদি হয়, সাথে যদি চোখ ওঠে, মুখে ঘা হয়, খাবার খেতে না পারে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, অবশ্যই হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেবেন। হাম ও উপসর্গ নিয়ে এবছর এখন পর্যন্ত প্রায় 600 শিশুর মৃত্যু হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটির শেষ দিনে ঢাকামুখী কর্মজীবী মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের সুখস্মৃতি নিয়ে ইট কাঠের নগরীতে ফিরছেন তারা। সকালে লঞ্চ, ট্রেন, বাসে দেখা যায় যাত্রীদের ভিড়। ফিরতি পথে ভোগান্তি বা যানজট না থাকায় স্বস্তি জানিয়েছেন তারা। তবে উত্তরবঙ্গের রেলের যাত্রীরা ফিরতি পথেও দুর্ভোগের অভিযোগ করেছেন। প্রিয়জনের সান্নিধ্য ছেড়ে আবারও কর্মব্যস্ত নগরী তিলোত্তমা ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের টানা ছুটির শেষ দিনে ভোর থেকেই ঢাকায় আসা ট্রেনগুলোতে দেখা যায় বাড়তি চাপ। প্রিয়জনের সঙ্গে কাটানো ঈদ আনন্দের সুখস্মৃতি সবার চোখে মুখে, তবুও জীবিকার তাগিদে ইট কাঠের নগরীতে ফেরা। এইখান থেকে ইনকাম করে পরিবারকে চালাতে হবে, যার কারণে আনন্দ উপভোগ শেষ করে আবার ঢাকায় চলে আসলাম। নারীর টানে বাড়ি গিয়ে আসলে দেখা গেছে বাবা মা আসার সময় চোখের পানি অধরে পড়ে গেছে। যাওয়ার সময় অনেক আনন্দ লাগে, আসার সময় আসলে অনেক খারাপ লাগে। ঈদ যাত্রার মতো ফিরতি যাত্রায়ও ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গের যাত্রীরা। এদিন রংপুর, বুড়িমারি, নীলসাগর সহ বেশ কয়েকটি ট্রেন 2 থেকে 2.5 ঘন্টা বিলম্বে ঢাকায় প্রবেশ করে। তবে যাত্রী চাপ কিছুটা কম থাকায় স্বস্তির কথা জানান অনেকেই। 3 থেকে 3.5 ঘন্টার মতো আমাদের বিলম্ব হয়েছে ট্রেনটা। ট্রেনে মোটামুটি ভালোই ছিল, এত বেশি ভিড় ছিল না। ট্রেনের বেহাল অবস্থা, যেখানে সেখানেই থামে, যাত্রীদের এত দুর্ভোগ যা বলা ভাষ্য নেই। রেলপথ মন্ত্রণালয়ের সচিব জানান অতিরিক্ত যাত্রী চাপে ট্রেনের গতি কিছুটা কমেছে, তবে শিডিউল বিপর্যয় ঠেকাতে তৎপরতার কথাও জানান তিনি। বিপর্যয় ঠিক বলবো না, কিছু বিলম্বিত হয়েছিল, স্পিড কন্ট্রোল করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার সাথে আমরা এই জন্য কিছু ট্রেন আমাদের যাত্রা বিলম্বিত হয়েছে। ঈদ ছুটির শেষ দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল যাত্রী চাপ। ভোরের আলো ফোটার আগেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের পদচারণায় মুখর হয় টার্মিনাল। ছিল না বাড়তি ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ। পরিবেশও ভালো, কোনো সমস্যা হয়েছে না, আসা যাওয়ায় ভাড়াও বেশি নিছে না, আগের যে ভাড়া ওইটাই। আজকে তো কোনো ভিড় নেই, তেমন হালকা ভিড়, কোনো সমস্যা হয় নাই, তেমন একটা ভিড় হয়নি। তো ইজিলি আমরা কেবিনও পেয়েছিলাম, বুক করতে পেরেছিলাম, ইজিলি আমরা আসতেও পেরেছি, কোনো হ্যাসেল হয়নি। এদিকে ঈদ শেষে কর্মস্থলে যোগ দিতে সড়ক পথেও ছিল বাড়তি চাপ। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনালে যাত্রী চাপ দেখা গেছে। তবে ফিরতি পথে বাড়তি ভাড়া ও যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন তারা। ঈদের 7 দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে অফিস, আদালত। নাজমুস সালেহী, সময় সংবাদ,
ঢাকা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ফাতেমাতুজ জোহরা এবং পটুয়াখালী লঞ্চঘাটে আছেন মনির হোসেন বাদল। শুরুতেই যাচ্ছি জোহরার কাছে। যাত্রার চতুর্থ দিন, কয়েকদিনের আনন্দ এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কর্মব্যস্ত মানুষ কিন্তু রাজধানীতে ফিরতে শুরু করেছে। এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আগামীকাল থেকে অফিস আদালত খুলে যাওয়ায় আজ থেকেই রাজধানীমুখী মানুষের চাপ বাড়ছে। 7 দিনের ছুটি শেষে ঢাকামুখী মানুষ আসতে শুরু করেছেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীর টানে রাজধানী ছেড়ে যাওয়া মানুষ যেমন ঢাকায় ফিরছেন, একইভাবে কিন্তু কর্মব্যস্ততা অথবা ছুটি না পাবার কারণে আজও বহু মানুষ রাজধানী ছেড়ে যাচ্ছেন। এমন পরিস্থিতি এখানে এসে দেখছি দুপুর 2টা থেকে 4টার ভেতরে প্রায় 4টি ট্রেন ঢাকা থেকে দেরিতে ছেড়ে গেছে, ফলে কিছুটা ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে 65টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবার কথা। আর ঈদের জন্য যে বিশেষ 4টি ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে তা আগামীকাল থেকে যাত্রা শুরু করবে। তবে স্বস্তির বিষয়, এবারের ফিরতি যাত্রায় এখন পর্যন্ত কিন্তু বড় কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি, কারণ ঈদের ছুটি দীর্ঘ হবার কারণে ধাপে ধাপে মানুষ ফিরতে শুরু করেছে। ফলে উপচে পড়া যে চাপ সেটি কিন্তু ঘটেনি। বিশেষ করে যাত্রীরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার যাত্রা কিছুটা স্বস্তিদায়ক। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে সড়ক পথে যানজট এড়াতেই অনেকেই ট্রেনকে বেছে নিয়েছেন। এখানে এসে আমরা কথা বলেছি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে। তিনি বলেছেন ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া যাত্রীদের চাপ সামাল দিতে স্টেশনে কাজ করছেন অতিরিক্ত রেল পুলিশ বা স্বেচ্ছাসেবকেরা। সরকার ঘোষিত 7 দিনের ছুটি আজ শেষ হচ্ছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি পটুয়াখালী লঞ্চ ঘাটে সহকর্মী মনির হোসেন বাদলের কাছে। ঈদুল আজহা উপলক্ষে নারী টানে স্বতন্ত্রের সাথে কোরবানি দিতে কিন্তু ঢাকা থেকে হাজার হাজার মানুষ কিন্তু গ্রামের বাড়িতে এসেছে। আবার কিন্তু পেটের পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালী নদী বন্দর থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আজকে পটুয়াখালী যে নদী বন্দর রয়েছে এই নদী বন্দরে দেখতে পাচ্ছি 5টি লঞ্চ কিন্তু এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া কিন্তু 5টি নির্ধারিত লঞ্চের পরেও কিন্তু এখানে 2টি এক্সট্রা লঞ্চ রয়েছে। আজকে আমরা যে লঞ্চগুলো দেখতে পাচ্ছি 5টা 20 থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখান থেকে 6টির মধ্যেই 5টি লঞ্চ ছেড়ে যাবে। যেহেতু এই যে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে যাত্রী সাধারণ নিয়ে যায়, কারণ এই লঞ্চে কিন্তু আরামদায়ক যাত্রা, যার কারণে স্বল্প খরচে আরামদায়ক যাত্রা হয়, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই লঞ্চের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করে। আর আমরা দেখতে পাচ্ছেন যে এক একটি ডেকে যে আমরা নির্ধারিত যে ভাড়া রয়েছে 500 টাকা ভাড়া রয়েছে ডেকে। এছাড়া যে সিঙ্গেল কেবিন রয়েছে সেখানে 1200 থেকে 1300 টাকা, এবং যে ডাবল কেবিন রয়েছে ডাবল কেবিনে 2500 টাকা, এবং ভিআইপি কেবিনে এক এক লঞ্চে কিন্তু এক একটি দাম রয়েছে, যেমন 5000, 6000, 7000 থেকে 10000 টাকা ভিআইপি কেবিন রয়েছে। আর এই লঞ্চে শুধু এই যে পটুয়াখালী যে নদী বন্দর থেকেই না, এখান থেকে সামনে আরো দুটো ঘাট রয়েছে, বগা লঞ্চ ঘাট রয়েছে এবং চরগোলাব্দি লঞ্চ ঘাট রয়েছে। এই দুটি ঘাট থেকে কিন্তু এখানকার চেয়ে কিন্তু বেশি যাত্রী কিন্তু ওই ঘাট থেকে ওঠে। তবুও এক একটি লঞ্চে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নদী বন্দর কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি, তিনি যে বিষয়টা জানিয়েছে প্রতিটি লঞ্চে কিন্তু 7 থেকে 800 টাকা 800 লোক নির্ধারিত করা থাকলেও কিন্তু আজকে উচ্চ করা ভিড় থাকায় কিন্তু এক একটি লঞ্চে কিন্তু 1500 থেকে 2000ও কিন্তু যাত্রী অনেক সময় কিন্তু লঞ্চে ওঠে এবং স্বচ্ছন্দে তারা যাতায়াত করতে পারে। কারণ পটুয়াখালী এই যে নদী বন্দরে থেকে যে 5টি লঞ্চ আজকে ছেড়ে যাবে, এছাড়া কিন্তু পটুয়াখালী যে আরো যে বিভিন্ন উপজেলা রয়েছে এই উপজেলা থেকে মোট কিন্তু 10টি লঞ্চ কিন্তু আজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এই লঞ্চে বেশি যাত্রী হওয়ার কারণ হলো খুব অল্প খরচে এবং খুব আরামদায়ক যাত্রা হয়, কিন্তু মানুষ কিন্তু এই লঞ্চের প্রতি বেশি ঝুঁকি, কারণ স্বচ্ছন্দে কিন্তু পটুয়াখালী থেকে ঢাকা যেতে পারে। এবং প্রতিদিনই দিন যত যাবে ততই কিন্তু এখানে লঞ্চে উপচে পড়া ভিড় থাকবে, কারণ অনেকে যারা আগামীকাল অফিস আদালত করবে সেক্ষেত্রে আজকে লঞ্চে কিছুটা ভিড় আছে, বিগত আরো 2-1 দিন পরে ভিড় থাকবে পটুয়াখালী নদী বন্দর থেকে। এই ছিল আমার কাছে পটুয়াখালী নদী বন্দর থেকে আজকে যে ঢাকাগামী লঞ্চে উপচে পড়া ভিড় তার সর্বশেষ। ঈদ শেষে রাজধানীমুখী মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম পটুয়াখালীতে এবং ঢাকায়। মানুষজন ফিরতে শুরু করলেও এখনও ব্যস্ততা ফেরেনি যান্ত্রিক নগরীতে। ঈদের ছুটিতে রাস্তায় স্বাচ্ছন্দ্যে চলাচল কিংবা ঘুরতে পেরে স্বস্তি জানিয়েছেন রাজধানীবাসী। তবে মিস করছেন কোলাহল। এই অবস্থায় কাল থেকে খুলছে অফিস, আদালত, ব্যাংক। আবারও চিরচেনা রূপে ফিরবে জাদুর শহর ঢাকা।
নেই অফিসের তাড়া কিংবা গণপরিবহনের জন্য অধীর প্রতীক্ষা, নেই যানজট বা তেমন কোনো হর্নের শব্দ। এ যেন অপরিচিত এক ঢাকা। ঈদ উদযাপনে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় রাজধানীতে যারা ঈদ করেছেন তারা এমন ফাঁকা ঢাকা পেয়ে অনেকটাই খুশি। পরিবার নিয়ে স্বস্তিতে ঘুরে বেড়ানো ছাড়াও স্বাচ্ছন্দ্যে চলাচল করার কথা জানান তারা। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ঘুরে অনেক মজাই লাগতেছে, এনজয় করা যাচ্ছে। অনেক মানুষজন কম থাকার কারণে সবই ঠান্ডা লাগতেছে, অনেক চিল। কত সুন্দর অল্প সময়ের মধ্যে আইসা পড়লাম। অন্য সময় তো দেখা যায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। টানা 7 দিনের ছুটির পর সোমবার থেকে খুলতে যাচ্ছে সব সরকারি বেসরকারি অফিস আদালত, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান। রাজধানীমুখী মানুষের স্রোতে ধীরে ধীরে আবারও ব্যস্ত হয়ে উঠবে যান্ত্রিক নগরী ঢাকা। ফিরে আসবে চিরচেনা কোলাহল। নরমালি ঈদুল ফিতর, ঈদুল আজহার ক্ষেত্রেই যে একটা একটা টাইম পাওয়া যায়। নাঙ্গস থেকে একটানে সেনজে দিয়ে আইসা বললাম, কোনো যানজট নাই, কিছু নাই। এদিকে ঈদের ছুটিতে ব্যস্ত সময় পার করেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। তবে এআই প্রযুক্তি সংযুক্ত হওয়ায় অন্যান্য বারের চেয়ে এবার কিছুটা স্বস্তিতে দায়িত্ব পালন করতে পেরেছেন বলে জানান তারা। পাবলিকের সাথে তর্ক হতো, সেই সুযোগটা এখন অনেকটা কমে আসছে আর কি, সেটা করতে পারতেছে না কেউ। কারণ এআই হইতেছে, ওদের সাথে আমার বেশি কথা বলার দরকার পড়তেছে না, ও সিগন্যাল ভায়োলেট করতেছে, অটো মামলা চলে যাচ্ছে তার কাছে। এবছর ঈদুল আজহায় 25 মে থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিনের ছুটি উপভোগ করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আর তাই ফাঁকা ঢাকায় নির্ঝঞ্ঝাটে ঈদ উপভোগ করতে পেরেছেন নগরবাসী। এই শহর পরিচিত ভিড় আর কোলাহলের সাথে, যদিও সেই ভিড় আর কোলাহল এখন অনেকটাই কমে গিয়েছে ঈদের ছুটিকে কেন্দ্র করে। নারীর টানে মানুষ ছুটে গেছে বাড়ি, আর শহরে রেখে গিয়েছে এক অন্যরকম ঈদ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। পিরোজপুরের মঠবাড়িয়ায় একই ইউনিয়নে আলাদা 2 জায়গা থেকে 2 জনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ বলছে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। এদিকে খুলনায় 2 শিশু ও নানির লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যের ডাক পেয়ে আব্দুর রশিদ বের হলেন বাড়ি থেকে, ফিরলেন লাশ হয়ে। একইভাবে একই এলাকার আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্ক। শনিবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়ার আমরাগাছি ইউনিয়নের আব্দুর রশিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। রোববার ভোরে এলাকার মাদ্রাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে একই ইউনিয়নে সাগরের লাশও বাড়ির পাশের মাঠ থেকে উদ্ধার হয়। নিহত 2 জনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সকালে আইসি, আইয়ে দেখি যে ওই বারান্দা একটা লোক মারা রইয়া পড়িয়ে রয়েছে। হের কিছু বাদে আবার শুনি যে সাগর নামে ওই কেন্দ্রা, এই লোকটা মারা গেছে। এইসব লোকের কোনো শত্রু থাকার আমি মনে করি না, কারণ এরা তো কর্মজীবী মানুষ, কৃষক মানুষ, একজনের সাথে আরেকজনের কোনো দ্বন্দ্ব নাই। তো আমার পাশে সবাই ফোন করছে মতো এইবার নামছে, মুখ বুঝি কি হাজার বাড়ি আজকে আইবি না, মুখে বুঝি এই হাজার বাড়ি আগুন থেকে গেছে। যখন ফোন করছে তারপর আর দেখি ঘরে সকাল 8টার দিকে আমরা খবর পাই যে দক্ষিণ আমরাগাছিয়া নামক একটা জায়গায় একটা লাশ পাওয়া গেছে প্রাথমিকভাবে, এবং তার থেকে 1.5 কিলোমিটার দূরে আরেকটা বাড়ির পেছনে আরেকটা লাশ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন আছে যে কেন কিভাবে এই ঘটনাগুলো ঘটছে। মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাবি ও 1.5 বছরের ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। স্থানীয়রা জানান, দেশীয় অস্ত্র নিয়ে বড় ভাইয়ের পরিবারের ওপর হামলা চালায় ইউসুফ। এতে ঘটনাস্থলে আমেনা বেগম ও শিশু আসওয়াদের মৃত্যু হয়। তাদের রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন একজন। এদিকে খুলনায় আলোচিত নানি ও 2 নাতির হত্যার ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। রোববার সকালে সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন নিহত শিশুদের বাবা মাসুম। এর আগে শনিবার শহরের দারুন আমান এলাকার ভাড়া বাসা থেকে ফাতেমা বেগম বেবি এবং তার 2 নাতি শামীম ও মোস্তাকিমের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় 2 শিশুর মা মেরিকে থানা হেফাজতে নেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে মেরির দ্বিতীয় স্বামী রফিক। ওমর ফারুক, সময় সংবাদ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। এটা পাবেন তো প্রতিটি জায়গা। আমার মনে হয় যে আমাদের আজকে প্রধানমন্ত্রী, যিনি তার পুত্র
তিনি অনেক কিছু জানেন, কিন্তু কাফি খান সাহেবটাকে কাছ থেকে দূর থেকে যেভাবে একজন পরিদর্শক হিসাবে দেখেছেন, এই লেখাটা পড়লে আপনারা দেখবেন যে কী ধরনের একজন মানুষ তিনি ছিলেন। আমি সততার কথা বারবার বলতে চাই না, এটা একটা অসাধারণ ব্যাপার, কিংবদন্তির সততার মধ্যে ছিল। এবং তার মধ্যে যে রাষ্ট্রনায়ক ছিল যে ব্যাপারটা ছিল, এটা ছিল অসাধারণ। তার পরম শত্রু স্বীকার করতো জিয়াউর রহমান এর মধ্যে নেতৃত্বের সমস্ত গুণাবলীগুলো ছিল। প্রফেসর মুজাফফর আহমদ ন্যাপের প্রেসিডেন্ট ছিলেন তিনি। জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরে তিনি পার্লামেন্টে বললেন যে মানুষ দুইভাবে নেতা হয়, একটা হচ্ছে তার জন্মগতভাবে নেতা হয়, একটা মানুষ শিখে নেতা হয়। জিয়াউর রহমান জন্মগত হয় নেতা ছিলেন, যে কারণে তিনি ৭১ সালে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীকালে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আমি সেই কথা বলে শেষ করব, জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরে যে জানাজা হয়েছিল, সেই জানাজার বর্ণনা দেওয়া খুব কঠিন, যেটা আমরা দেখেছি পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ যেন উঠে এসেছে। সেদিনও সেই বাংলাদেশ উঠে এসেছিল, সেদিনও বাংলাদেশের মানুষের চোখে পানি ছিল। যখন ইমাম সাহেব জানাজার পরে হাত তুলে দোয়া করলেন লালবাগের হুজুর, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, সমগ্র বাংলাদেশের মানুষ সেদিন ডুকরে কেঁদে উঠেছিল, কারণ তা জিয়াউর রহমান আর বাংলাদেশকে এক করে রেখেছিল। ধন্যবাদ সকলকে। বক্তব্য সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ঈদের ছুটিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্ক, এই পার্কে একসঙ্গে প্রায় 40টির মতো রাইডস রয়েছে, যে কারণে এটি আসলে বিশেষ করে যারা শিশু রয়েছে এবং যারা ছোট বাচ্চা রয়েছে এদের জন্য খুবই পছন্দের একটি পার্ক এই রাজশাহীর সাফিনা পার্ক। বিশেষ করে এই পার্কে সবচেয়ে মজাদার যে রাইডসগুলো রয়েছে, সেই মজাদার রাইডসগুলোর মধ্যে ভূতের বাড়ি, আদিম গুহা, এছাড়া বিভিন্ন ধরনের রাইডস, রোলার কোস্টার, পাশাপাশি এখানে ওয়াটার রাইডস রয়েছে, এখানে রেসিং কার রয়েছে, নানা ধরনের রাইডসে আসলে সাজানো এই গোদাগাড়ির যে সাফিনা পার্কটি। এখানে আসলে সকাল থেকেই, বিশেষ করে আজ সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল এবং আজকে বেশ গরম ছিল। গরমে কিন্তু ওয়াটার যে রাইডসগুলো রয়েছে সেই রাইডসগুলোতে ব্যাপক মজা করেছেন এখানে আসা দর্শনার্থীরা। এখানে আসা দর্শনার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা পাশেই দেখেছি কৃত্রিম ঝর্ণা রয়েছে, এই কৃত্রিম ঝর্ণাতেও অনেকে কিন্তু ভিজে তারা কিন্তু আনন্দ প্রকাশ করেছে। পরিবার পরিজন সহ অনেকে এসেছে, অনেকে বন্ধু বান্ধবের সঙ্গে এসেছে, অনেকে এই সুন্দর ফ্রেমগুলো তারা ক্যামেরা বন্দি করে রাখছে। তারা যেটি বলছেন যে ঈদের এই যে ছুটিতে কলেজ স্কুল তাদের অনেকেরই বন্ধ, যে কারণে আসলে তারা বন্ধু বান্ধবের সাথে এসে তারা ঈদের যে আনন্দ সেটি আসলে উপভোগ করছেন। এবং অনেকে কিন্তু এখানে এসে সকালে এসে একেবারে বিকেল পর্যন্ত এখানে বসে আড্ডা দিচ্ছেন। সব বিভিন্ন রাইডস রয়েছে, এর মধ্যে 93টি বেশ কিছু রাইডস রয়েছে। এই রাইডসগুলো বাচ্চারা খুব পছন্দ করছে, শিশু বাচ্চারা পছন্দ করছেন এবং তারা এই রাইডসগুলোতে চড়ে ব্যাপক আনন্দিত হচ্ছেন। এবং আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারাও বেশ উচ্ছ্বসিত প্রকাশ করেছেন যে সাফিনা পার্কে এত ধরনের রাইডস রয়েছে, এতগুলো রাইডসে বেশ কিছু রাইডসে তারা নিজেরাও চড়েছেন, বেশ আনন্দ উচ্ছ্বাস তারা কিন্তু প্রকাশ করেছেন। পাশাপাশি আমরা সাফিনা পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আগামীতে যে রাইডসগুলো রয়েছে আরও বাড়ানো হবে, যাতে করে আরও আনন্দ দেওয়া যায় দর্শনার্থীদের, এমনটি আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী সাফিনা পার্ক থেকে এখন পর্যন্ত সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম রাজশাহীতে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমার কাছে মনে হয়েছে বক্তব্যের শুরুতে যেহেতু আমি ওনার সন্তান, সেজন্য আমি আমার দুটো এক্সপিরিয়েন্স আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। তারপরে হয়তো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যে রাজনৈতিক অবস্থান থেকে, অর্থাৎ ওনার দলের একজন কর্মী হিসাবে ওনার সম্পর্কে আমার বক্তব্য আজকের এই অনুষ্ঠানে। এক্সপিরিয়েন্স প্রথম যেটি, সেটি হচ্ছে এই ঘটনাটি খুব সম্ভব
75-6-এর দিকে হবে ঘটনাটি। স্বাভাবিক, সকলের বাসাতেই বাসার বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য মানুষজন থাকে। আমাদের বাসায়ও মানুষজন ছিল বাসার কাজে, হাউসকিপিং সহ বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য। তখন বয়স কম, স্বাভাবিকভাবেই এই বয়সে 12-13 বছর বয়সের একজন ছেলের সে কিরকম তখন সে মানুষে থাকতে পারে এটা আপনার ধারণা। দুষ্ট প্রকৃতির ছেলে, যা ইচ্ছা হচ্ছে তাই করার চেষ্টা করছে, যা ইচ্ছা হচ্ছে তাই বলার চেষ্টা করছে। এবং স্বাধীনতার পরপর এখন যেরকম আনফর্চুনেটলি দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে বুলিং হয়, তো স্বাধীনতার পরপর আমরা তখন ছোট, বিভিন্ন পাকিস্তানের মাত্র গিয়েছি, পাকিস্তানি অনেক বেশ কিছু শব্দ যেগুলো দিয়ে মানুষকে বুলিং করা যায়, এরকম শব্দগুলো আমরাও শিখেছি তখন স্কুল থেকে, এরকম শব্দ। তা আমি সেরকম কয়েকটি শব্দ আমাদের বাসার যে কোনো একজন সহকারী যা ছিল, যারা কাজে সহযোগিতা, তাদের উপরে আমি সেরকম একটু বুলিং করলাম। যেভাবেই হোক আব্বা জিনিসটা জানতে পেরেছেন। জানতে পারার পরে যতটুকু আমার মনে পড়ে, উনি কানটা এইভাবে ধরে টেনে আমাকে নিয়ে গেলেন। উনি যখন জানলেন ব্যাপারটা, লোকটা ওরা যেখানে সাধারণত বসতো কাজের ফাঁকে ফাঁকে যেখানে রেস্ট করতো, ওখানে ওই লোকটা বসা ছিল। উনি কানটা টেনে ধরে আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো। উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে যেভাবেই হোক, শাসনের ভয়ে আমি তো সরি বলেছি। উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, এই ঘটনাটি আমি আপনারা যে শুনলেন, আপনাদের সামনে যেভাবে আমি তুলে ধরলাম ঘটনাটা, কানটা ধরার স্টাইলটা যেটা দেখালাম, নিশ্চয়ই আপনারা খুব মজা পেয়েছেন। বাট আমি মজা দেওয়ার জন্য আপনাদেরকে ঘটনাটা বলিনি। আমি ঘটনাটা আপনাদের, এইটি আমাদের সামাজিক বা পারিবারিক শিক্ষার একটি বিষয় আছে এখানে। আমার কাছে 17 বছর পরে দেশে ফেরার পরে আমি মহাসচিব সাহেবের সাথে আরও কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সাথেও মাঝে সাঝে কথা প্রসঙ্গে আলাপ করেছি। আমার কাছে মনে হয়েছে আমরা ছোটবেলায় যেই পারিবারিক বা সামাজিক শিক্ষাটা পেয়েছিলাম, কোথায় যেন একটা অভাব মনে হয়েছে দেশে ফিরে আসার পরে। এরকম একটা বিষয়ের মনে হয় অভাব আছে, কোথাও একটা অভাব। হয়তো আপনারা আরো ভালো বলতে পারবেন যারা আছেন আপনারা এখানে। এরপরে আমি মনে করি যে এই বিষয়টিতে বোধহয় আমাদের নজর দেওয়া উচিত। এর ভিতরেই সরকারের দায়িত্বভার গ্রহণ করার পরই আমি আমাদের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত যারা আছেন তাদের সাথে আমি বসেছিলাম। আমি তাদের সাথে কান ধরার ঘটনাটি বলিনি, তবে আমার যে এক্সপিরিয়েন্সটি সেটি আমি তাদের কাছে বলেছি যে মূল্যবোধের যে একটা ঘাটতি দেখা যাচ্ছে, এই ব্যাপারে তারা এবং শিক্ষা মন্ত্রণালয় কিভাবে কাজ করতে পারে। অর্থাৎ আমাদের সমাজের সামাজিক মূল্যবোধ, আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেকগুলো ছোট ছোট বিষয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, অসহায়কে সহযোগিতা করা, মানুষের সাথে বিনয়ীভাবে কথা বলা, এই যে এরকম আরও যেগুলো মূল্যবোধ আছে, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিনের জন্য আমাদের। আসুন এরপরে আমি আমার দ্বিতীয় এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ঘটনাটি 1986 সালের, আব্বা মারা যাওয়ার প্রায় 6 বছর পরের ঘটনা, 5 বছর 5.5 বছর পরের ঘটনা। আমি প্রথমবার আম্মার সাথে ওমরা করতে গিয়েছি। এটি মাগরেবের, মক্কায় তখন আমরা, এটি মাগরেবের সময়কার ঘটনা। মাগরেবের পরে এশার নামাজের আগে আমরা সৌদি গভর্নমেন্টের দাওয়াতেই গিয়েছিলাম। তো তারা তখন, এখন যেরকম আপনারা নিশ্চয়ের মধ্যে অনেকে গিয়েছেন, এখন অনেক বড় বড় হোটেল ওখানে আছে, সেই সকল জায়গায় সরকারি মেহমান যারা থাকে তাদেরকে রাখে তারা। তখন খুব একটা কিছু ছিল না, তখন শুধু এখন যে হারাম শরীফটা, মক্কা মানে যে হারাম শরীফটা যত বড়, তখন আরও অনেক ছোট ছিল এবং চারিদিকে রাস্তা ছিল। তো আমাদেরকে যেখানে রেখেছিল ঠিক রাস্তার উপরে মক্কা হোটেল নামে একটা হোটেল ছিল। আপনারা অনেক আগে যারা গিয়েছেন এখানে যদি কেউ গিয়ে থাকেন, মধ্যে মক্কা হোটেলের সাথে পরিচিত আছেন। মক্কা হোটেল নামে একটা হোটেল ছিল, ওখানেই তারা কম বেশি
মোটামুটিভাবে গেস্টদেরকে রাখতো, তাদেরকে গভর্নমেন্ট যাদেরকে নিয়ে যেত। তো আমাদেরকে মক্কা হোটেলে রেখেছিল। আমরা একদিনই ছিলাম ওখানে, আবার রাতে জেদ্দায় নিয়ে এসেছিল আমাদেরকে। এনিওয়ে, তো মাগরিবের নামাজ শেষ করে এসার জন্য যাবো, তো আমি হোটেল রুমে এসেছি একটু রিফ্রেশ হওয়ার জন্য। তো আমি লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফট আসবে, 2-3টা লিফট, খুব বড় যে হোটেল ছিল নট দ্যাট। তো লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফটের জন্য অপেক্ষা করছি। আমার পাশে এসে আরেকটি লোক দাঁড়ালো। লোকটি দাঁড়ালো, তো লোকটিকে দেখেই বোঝা যাচ্ছে, ওর ড্রেস দেখেই বোঝা যাচ্ছে যে ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান হলেও হতে পারে, তবে মোটামুটিভাবে বলা যায় ইন্দোনেশিয়ান, ওরা যেরকম ক্যাপ ট্যাপ পরে ওরকম। তো লোকটি আমাকে দেখলো, আমাকে দেখে তারপরে আমাকে বলল কোন দেশ, খুব সংক্ষেপে বললো উইচ কান্ট্রি, এইভাবে বললো। তা বললাম বাংলাদেশ। লোকটা 2 সেকেন্ডের মধ্যে আমাকে বললো ও বাংলাদেশ জিনিসটা রেকগনাইজ ওভাবে করলো না, কিন্তু ওর সাথে সাথে বললো ও জিয়াউর রহমান। আমার নিজের সাথেই ঘটনাটাই ঘটলো। ও বললো যে ও জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমান বলতেই তারা বাংলাদেশ বুঝতো, যে বাংলাদেশ বলতেই মুসলমান দেশগুলো জিয়াউর রহমান বুঝতো। এটাই ছিল সন্তান হিসাবে আমার আরেকটি এক্সপিরিয়েন্স, যেখানে সন্তান হিসাবে পিতার জন্য আমি গর্ব অনুভব করেছি। এই কথাটা দিয়ে আমি আজকে আপনারা এখানে যারা আছেন, এবং এখানে মিডিয়ার অনেকগুলো ক্যামেরা আছে, নিশ্চয়ই এখানে লাইভ কানেকশনও আছে, এটা দিয়ে যেটা সংক্ষেপে আমি বোঝাতে চাইছি সকলকে, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হেনরি কিসিঞ্জার বলেছিল দেশ স্বাধীনের পরে, দুর্ভাগ্যজনক দুর্ভিক্ষের পরে, যে বটমলেস বাস্কেট। মাত্র কিছুদিনের মধ্যে শহীদ জিয়া রহমান কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে। মহাশির সাহেব ওনার বক্তব্যে বলেছেন যে 1980-81 সালের দিকে বাংলাদেশ চাল রপ্তানি করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এত অল্প সময় এমন জায়গায় বিশ্ব দরবারে নিয়ে গেছিলেন যে মানুষ শহীদ জিয়া বা বাংলাদেশ বললে দুটোকে একসাথেই বুঝতো মানুষ। প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা সেই মানুষের বা সেই মানুষটার রেখে যাওয়া আদর্শ বা দলের রাজনীতি আমরা করছি। আজকে আমাদেরকে এই বিষয়টি আমাদেরকে অনুধাবন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোটামুটিভাবে যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, যেমন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে যেই পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছিল সেই পরিবর্তন হয়নি। অর্থাৎ বলা যায় মোটামুটিভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশের যা যা ছিল মোটামুটিভাবে সকল কিছুই শহীদ জিয়া ইনহেরিট করেছিলেন। কিন্তু কঠোর পরিশ্রম, সততা, ডিসিপ্লিন সব কিছুর মাধ্যমে তিনি খুব অল্প সময় দেশের পরিবর্তন, অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা সহ বাংলাদেশের সকল পর্যায়ে, সকল কর্নারের বিএনপির যে সকল নেতা কর্মীরা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আমি বলতে চাই যে বিগত 12 তারিখের নির্বাচনের পরে আপনাদের দল সরকার গঠন করতে সক্ষম হয়েছে, বাট গত 17 বছরে কি হয়েছে তার জীবন্ত সাক্ষী কিন্তু আপনারা এখানে বলা যায় উপস্থিত প্রত্যেকটি মানুষ। কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল, কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, কিভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য সকল কিছুকে, বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা সকল কিছুকে ধ্বংস করা হয়েছে, তার কম বেশি জীবন্ত সাক্ষী আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ। এখানে যারা কানেক্টেড আছেন অনলাইনে প্রত্যেকটি মানুষ, রাজনৈতিক দলের সদস্য ছাড়াও কম বেশি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সহ প্রত্যেকটি মানুষ দেশের জীবন্ত সাক্ষী এই ব্যাপারে। বর্তমান সরকার এরকমই একটি বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, এখানে কয়েকজন বক্তা তাদের বক্তব্যে বলেছেন মানুষ প্রত্যাশা করে তার কাছে, যার কাছ থেকে সে কিছু পেতে পারে। একটি কথা প্রচলিত আছে যে ঢিল কোন গাছে মারে মানুষ? আম গাছে মারে, লিচু গাছে মারে, জাম গাছে মারে, যে গাছে ফল আছে, অর্থাৎ যে দিতে পারে। বাংলাদেশের মানুষের প্রত্যাশাও বাংলাদেশ
জাতীয়তাবাদী দলের কাছে, যে দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করে গিয়েছিলেন, যে দলকে জনগণের ভিতরে ভিত্তি স্থাপন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই দলের কাছেই মানুষ প্রত্যাশা করে। আজকে আপনারা যারা এই আলোচনা অনুষ্ঠানে যোগদান করেছেন, সারা দেশেই কম বেশি সব জায়গায় এরকম আলোচনা অনুষ্ঠান হচ্ছে। আজকের এই অনুষ্ঠানটি আমাদের বহু নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী হয়তো রাতে, সন্ধ্যায় বা আগামীকাল অনলাইনের মাধ্যমে সব বক্তার বক্তব্যই শুনবেন। তাদের সকলের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনারই উত্তরাধিকার তারা। কাজেই আসুন, শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। বর্তমান সরকার একটি রাজনৈতিক সরকার, অর্থাৎ একটি রাজনৈতিক দল যার নীতি আছে, যার আদর্শ আছে, যার পরিকল্পনা বা ম্যানিফেস্টো আছে। যে পরিকল্পনা বা ম্যানিফেস্টো আমরা দেশের মানুষের সামনে তুলে ধরেছিলাম 12 তারিখের নির্বাচনের আগে, এবং দেশের মানুষ এই ম্যানিফেস্টো বা পরিকল্পনা দেখেছে, শুনেছে, বুঝেছে, এবং 12 তারিখে তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে সেই দায়িত্ব দিয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, এই পরিকল্পনা যেহেতু 12 তারিখ পর্যন্ত এই পরিকল্পনাটি ছিল বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা, 12 তারিখ পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। কিন্তু 13 তারিখ সকাল থেকে বাংলাদেশের মানুষের রায় যখন আমরা জানতে পারলাম, যখন 151 পার হয়ে গেল, তখন বোঝা গেল বাংলাদেশের মানুষ 2/3 মেজরিটি দিয়েছে এই পরিকল্পনার পক্ষে, এই ম্যানিফেস্টোর পক্ষে। অর্থাৎ এই ম্যানিফেস্টোটি বা এই পরিকল্পনাটি এখন শুধুমাত্র আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়, বরং এই ম্যানিফেস্টোটি বা এই পরিকল্পনাটি হচ্ছে যে মানুষ যারা এটির পক্ষে রায় দিয়েছে, 52% মানুষ যারা ভোটে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 52% মানুষ, তাদের এটি ম্যানিফেস্টো, তাদের এটি পরিকল্পনা। রাজনৈতিক দলের সরকার হিসাবে অবশ্যই এটি আমাদেরকে পালন করতে হবে, এটি আমাদের বাস্তবায়ন করতে হবে। এই পরিকল্পনাগুলোর মধ্যে আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচির কথা শুনেছি, আমাদের পরিকল্পনা বা ম্যানিফেস্টোর মধ্যে এই পরিকল্পনার কথা আছে। আমরা এখানে শহীদ জিয়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা শুনেছি কিভাবে শহীদ জিয়া শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন, শিক্ষিত করতে চেয়েছিলেন জাতিকে। ঠিক তারই রিফ্লেকশন, শিক্ষা সংক্রান্ত বিষয় তারই রিফ্লেকশন আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। এখানে বক্তারা আলোচনা করেছেন কিভাবে গার্মেন্ট শিল্পের, যেই গার্মেন্ট শিল্পকে নিয়ে আমরা গর্ববোধ করি, যেই গার্মেন্ট শিল্প আমাদের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করছে, সেই গার্মেন্ট শিল্পর কিভাবে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল শহীদ জিয়ার সময়, ঠিক একইভাবে, অর্থাৎ শিল্পের বিপ্লব, আমরা ঠিক একইভাবে তার রিফ্লেকশন রেখেছি আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে। অর্থাৎ আমাদের দেশে কিভাবে শিল্পের প্রসার আবার ঘটানো যায়, কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে আমরা আমাদের অর্থনৈতিক ভিত্তিকে গড়ে তুলতে পারি, যেমন বন্ধ কলকারখানাগুলো চালু করা সহ যে পরিকল্পনা আমরা নিয়েছি, ঠিক একইভাবে আমরা পরিকল্পনা নিয়েছি কিভাবে নতুন নতুন ডাইভার্সিফিকেশন কি ইন্ডাস্ট্রি এই দেশে আমরা গড়ে তুলতে পারি, সেই পরিকল্পনাগুলোকে আমরা আমাদের ম্যানিফেস্টোর মধ্যে রেখেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
এখানে আমরা শুনেছি ডক্টর জাহিদের বক্তব্যে যে নারী বিষয়ক যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় এবং সেই মন্ত্রণালয়ের উৎপত্তি কিভাবে হয়েছিল সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া কিভাবে জিনিসটিকে তুলে এনেছিলেন সেটি আমরা দেখেছি। আমরা নারীদেরকে এম্পাওয়ার্ড করার জন্য আমাদের ম্যানিফেস্টোর মধ্যে আমরা ফ্যামিলি কার্ডের বিষয়ে একটি বিষয় রেখেছি, ফ্যামিলি কার্ড বিষয়ক একটি বিষয় আমরা রেখেছি। অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে ধীরে ধীরে প্রত্যেকটি সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে দেশকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন, আমাদের যে ম্যানিফেস্টোর পক্ষে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে শহীদ জিয়ার প্রত্যেকটি পথ নির্দেশিকা আমরা গ্রহণ করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে এখন কি দাঁড়াচ্ছে? সরকারের কাজ করবে, কিন্তু আপনিও কিন্তু সেই দলেরই একজন, যে দলের সরকার সেই দলের একজন আপনি কিন্তু কর্মী। আজকে সেই দলের কর্মী। সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসাবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন, সঠিকভাবে সঠিক কাজটিকে আপনি সহযোগিতা করতে থাকবেন, তখনই এই সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব। আমাদের সংসদের যে 214 জন এমপি, আমাদের যে 50 জন, আমি সহ 50 জন যে ক্যাবিনেট সদস্য আছেন, আমরা শুধু পরিশ্রম করলেই কিন্তু কার্যক্রমগুলি সফল হবে না। আপনাদের সকলের সহায়তা প্রয়োজন হবে। আপনারা প্রত্যেকটি মানুষ, সারা দেশের আনাচে কানাচে আমাদের বিএনপি বলুন, যুবদল বলুন, ছাত্র দল বলুন, স্বেচ্ছাসেবক দল বলুন, মহিলা দল বলুন, আইনজীবী ফোরাম বলুন, তাঁতি দল বলুন, শ্রমিক দল বলুন, অর্থাৎ আমাদের মূল দল সহ প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনে গ্রামে গঞ্জে, হাটে বাজারে, উপজেলায়, পৌরসভায়, বিভাগীয় শহরে, যেখানেই বলুন না কেন, 12 তারিখে নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলকে আপনারা জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন, ঠিক জিতিয়ে আনার পরেই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, বরং আমাদের সেই অক্লান্ত পরিশ্রমকে এখন আবারও কন্টিনিউ করতে হবে। একটি নির্বাচনের মাধ্যমে যেমন আমরা জয়ী হয়ে এসেছি, ঠিক একইভাবে আমাদের কাজগুলো, আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদেরকে হতে হবে। একটি সফল সরকার হতে পারলেই আমরা, তাও কি জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে, এবং জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয় তাহলে অবশ্যই শুধুমাত্র 214 জন এমপি বা 50 জন ক্যাবিনেট মেম্বারের পক্ষে সেটা সম্ভব না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে, এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। এখন আপনারা হয়তো বলতে পারেন, প্রিয় সহকর্মীবৃন্দ, যে আমি তো এমপি না, মন্ত্রী না, বা আমি সরকারের সাথে রিলেট না, আমি কিভাবে এবার কাজে সহযোগিতা করব? প্রিয় সহকর্মী, আপনি এমপি নন, আপনি মন্ত্রী নন, আপনি হয়তো উপজেলা চেয়ারম্যানও নন, আপনি হয়তো ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যানও নন, বা মেম্বারও আপনি নন। আপনি কিভাবে কাজটি করবেন? আপনি একজন রাজনৈতিক কর্মী। আপনি আপনার যে সংগঠন আছে, আপনার যে রাজনৈতিক কার্যক্রম আছে, সাংগঠনিক কার্যক্রম আছে, সাংগঠনিক শৃঙ্খলা আছে, এই বিষয়গুলোকে আপনি সঠিক রাখার মাধ্যমে, অর্থাৎ আপনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। কাজী পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হলে আপনি পলিটিক্স করার মাধ্যমেই আপনি দলকে সঠিক রাখবেন, এবং দলকে সঠিক রাখার মাধ্যমেই আপনি সরকারকে সহযোগিতা করতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভি ফেসবুক পেজে। এই ছিল আমার কাছে থাকা 5টার সময় সংবাদ। এরপর বাংলা সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী তাজমিলা খান। ধন্যবাদ রাব্বি। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।